আমাদের এই ছাত্রলীগের এক ভাই সাদ্দাম, তার স্ত্রী এবং শিশুপুত্রের যে অবস্থা, এটাকে অনেকে হয়তো বলবেন আত্মহত্যা, বলছেন যে আত্মহত্যা করেছে মানসিক যন্ত্রণার কারণে, আরো অনেক কিছু। কিন্তু আমি কি বলবো জানেন? এটা আত্মহত্যা না, এটা হত্যা। এটা একটা হত্যাকাণ্ড। কারণ আত্মহত্যা করার জন্য উৎসাহিত করেছে এই সরকার। আর সবচেয়ে হৃদয় বিদারক যেটা, যেখানে একজন মৃত ব্যক্তিকে দেখতে আসে জীবিতরা, সেখানে আজ মৃত ব্যক্তিরাই গেছেন জীবিতকে দেখতে। ভিডিওগুলো দেখুন। আপনারা জানি কাল সারা রাত সারাদিন এই ভিডিওগুলো দেখেছেন। তারপরে একটু বলি, একটু দেখুন, তারপর আসছি কথায়। সারা কি নিষ্ঠুর! এত কষ্ট করছে সে তো কোনো খুনি না। কি নিষ্ঠুর! সারা কি নিষ্ঠুর! আমার বোনের বিচার আপনারা রাজনীতির কে করে না বলো? এত এত কষ্ট করছে সে তো কোনো খুনি না। আর ছোটখাটো মামলা তাহলে কেন ছাড়লো না? কেন ছাড়লো না? আমি দুলাভাই না, আমার নিজের ভাই ছিল। কেমন আছে? আমি কোনোদিন আমার বোনাই রে সরকারি টাকা দিয়ে লাইট মারলে ধরো ওই জায়গায় লাইট আছে, ঠিক আছে, গেট ভিডিওগুলো দেখলেন? একটা 9 মাসের শিশু তার পিতাকে দেখতে গেল, স্ত্রী গেল তার স্বামীকে দেখতে। আর সেখানে আপনার 5 মিনিটের সময় দেওয়া হয়েছে। প্যারোলে মুক্তি তো দূরের কথা, 5 মিনিট সময় দেওয়া হয়েছে তাদেরকে দেখতে। দেখার পরে নিয়ে এসেছে, এরপরে কবর দিবে, সব শেষ। 2 দিন 3 দিন 4 দিন পরে সব ভুলে যাবে। আপনার মনে আছে যে জঙ্গি ব্লগারদেরকে হত্যা করার দায়ে যে জঙ্গির ফাঁসি হয়েছে, তাকে প্যারোলে মুক্তি দিয়ে আবার রাষ্ট্রীয় খরচায় হেলিকপ্টার দিয়ে জানাজার ময়দানে নেওয়া হয়েছে? মনে আছে সেটা? আর আজ সাদ্দাম ছাত্রলীগ করে, এই জন্যই তাকে প্যারোলে মুক্তিও দেওয়া হয়নি। তার মুক্তি যখন চেয়েছে, যে আবেদন করেছে, এই যে আবেদনটা আপনারা আমার পাশেই দেখেন, এই আবেদন, এই আবেদন যখন করেছে তখন সেটা বাতিল করা হয়েছে। আর যে বাতিল করেছে সেই পুলিশ অফিসারের ছবিটাও দেখেন, স্মরণ রাখেন। প্রতিদিনই কিছু না কিছু ঘটছে, তাই আগেরটা ভুলে যাই আমরা। এর আগে দীপুচন্দ্র দাস, তারও আগে এরকম অনেক মারা গেল। তার আগে ঢাকা ইউনিভার্সিটিতে অল্প 2টা ভাত খাওয়ানোর কথা বলে তোফাজ্জলকে হত্যা করা হলো, মনে আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের আরেক পঙ্গু ভাইকে হত্যা করা হয়েছে। এসব মনে রাখেন। অবশ্য মনে রেখেও লাভ কি? মনে রেখে কি করা যাবে? কিছুই করা যাবে না। কারণ অবস্থা যা, তাতে আমরা শুধু ওই মনেই রাখতে পারবো, আমি বলতে পারবো, আপনারা শুনতে পারবেন বা আপনারা লিখতে পারবেন, আমরা পড়তে পারবো, এতটুকুই। এর বাইরে আর কিছু হবে বলে আমার মনে হয় না। আজকে ওই যে হারামজাদা হাদি মরার পরে তার ভাই পায় এম্বাসিতে চাকরি, বোন পায় 1 কোটি টাকার ফ্ল্যাট, আরেক ভাই পায় 1 কোটি টাকার এফডিআর। আর এখানে সাদ্দামের মতন হাজারো ছাত্রলীগ, আওয়ামী লীগের কর্মী, নেতারাও অন্ধকার প্রকোষ্ঠে আছে। তাদের স্ত্রী, পুত্র, ভাই, বোন কারো মৃত্যুতে প্যারোলে মুক্তি তো দেওয়াই হয় না, জেলের খামার ভেতরে রেখেই হত্যা করা হচ্ছে আমাদের নেতাকর্মীদেরকে। আর কত এভাবেই চলতে থাকবে? আবার এখন এই নতুন মহোৎসব চলছে, নির্বাচন। তাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন শেখ হাসিনাকে আপা ডাকছেন, যে আপার কর্মী, আপার নেতা কর্মীরা আমাদের ভোট দিবেন। জামাতের নেতা মির্জা গোলাম পাওয়েল, না জানি পারোয়েল, হারামজাদা, যে কিনা গত বছরও বলেছে শেখ মুজিব এদের স্বাধীন চায়নি, সে এখন দুর্দান্ত দাপটে বলছেন হ্যাঁ, শেখ মুজিব স্বাধীনতার সূচনা করেছিলেন, ওনার কারণেই স্বাধীন হয়েছে। এনসিপি বলে আমাদের দরজা খোলা, আওয়ামী লীগ ছাত্রলীগ আসো, কারণ হচ্ছে ভোট। আমরা ভোটে এখনো 40% হোক, 30%ই হোক, ভোটে আমরা বড় ফ্যাক্টর। আর আমাদের ভোটগুলো যে যার বক্সে নেওয়ার জন্য এখন পারলে আমাদের আব্বাও ডাকে, আম্মাও ডাকে।
ওরা এই ভোটের আগ পর্যন্ত এমনও আছে যে শেখ হাসিনা কে বলবে যে শেখ হাসিনা উনি শুধু জননেত্রী ছিলেন, আওয়ামী লীগের না, উনি সারা বাংলাদেশের গর্ব ছিলেন, এটাও বলতে পারে। কারণ এদের তো চরিত্র ঠিক নেই। তো এদের এই মিষ্টি কথায় ভুলে, মিষ্টি কথায় বিশ্বাস করে আমার ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারাই যাবেন এই ভোটে ওদের দেওয়ার জন্য, তাদের অবস্থা ঠিক সাদ্দামের পরিবারের মতো হবে, এটা মনে রেখেন। কারণ এখনো ওরা আসলে যা করছে আমাদের সাথে সেটা অল্পই। এই সামান্য কিছু মামলা মোকদ্দমা ভাঙচুর হত্যা এগুলা করছে, জিতার পরে কচু কাটা করবে, এটা মনে রেখেন। যেটাই জিতুক, জামাত জিতুক চাই, এনসিপি জিতুক আর বিএমপি জিতুক, কারণ ওদের বিষ একটাই, আওয়ামী লীগ নিধন করো। এখন নির্বাচনের আগে কত রকম কথা, কত সুন্দর সুন্দর কথা বলছে আমাদেরকে নিয়ে। সুতরাং এই যে আজকে সাদ্দাম, তার আগে তফাজ্জল, তারপর দীপু, এইভাবে হতে হতে আগামী 30 তারিখ পর্যন্ত আরো কত সাদ্দাম, আরো কত দীপু, আরো কত তফাজ্জল যাবে, সেটার হিসাব হয়তো আমরা করতে করতে হাঁপিয়ে যাব। কারণ আওয়ামী লীগ যারা করে, সমর্থন যারা করে, যেসব পরিবারগুলো করে, এই বেনিয়া গোষ্ঠী, জোচ্চর গোষ্ঠী, এদের কাছে আমরা শুধু একটা সংখ্যা, 1 2 3 4 5 6। সুতরাং সংখ্যা মিটে গেলে কোনো সমস্যা নেই, ওরা বলবে যে এটা অল্প কয়টা সংখ্যা মিটেছে। আর কি কষ্টে আজকে আমাদের এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী কি কষ্টে আছে সেটা আর কেউ জানে না। তবে হ্যাঁ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগেরও কিছু নেতাকর্মী আছে, বিভিন্ন জেলা মহানগর ওয়ার্ডের কিছু কিছু নেতা আছে যারা আত্মগোপনে থেকে ব্যবসা বাণিজ্য সব করছেন। ওনারা কিন্তু বড় বড় পদধারী, ব্যবসা বাণিজ্য সব করছেন। আর যেসব নেতাকর্মীরা আসলে আওয়ামী লীগের ভালোবাসেন, তারাই আছেন এখন জেলে, জুলুমে, তাদের পরিবারের উপরে চলছে হত্যা, নির্যাতন, সবকিছু। সুতরাং আজকে এই সাদ্দামের স্ত্রী এবং পুত্রের সন্তানের মৃত্যুর উপর শপথ করে বলুন, নির্বাচনে আমরা কেউ যাব না, কোনো ভোট কেন্দ্রে আমরা যাব না। যদি পারি তো নির্বাচন, ব্যালট বক্স, নির্বাচনী কেন্দ্র আমরা ঠিক উপরে পাঠিয়ে দিব বা মাটির নিচে গেড়ে দিব, কিন্তু নির্বাচনে আমাদের কেউ নিতে পারবে না, মারা গেলেও আমরা কেউ এই নির্বাচনে যাব না। ছাত্রলীগ করেছে, এটাই একটা বিশাল অপরাধ। বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দাম, এর চাইতে তো বড় অপরাধী হতে পারে না। 2004 সালের 21শে অগস্ট শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা সেদিন মঞ্চে উপস্থিত ছিল, সবাইকে গ্রেনেড মেরে হত্যার অপরাধও এই রাষ্ট্র, এই সরকার ক্ষমা করে দেয়। কিন্তু ছাত্রলীগ করবার অপরাধ তো ক্ষমার অযোগ্য। এমনকি গত বছরের 26শে নভেম্বর যে ছেলেটা কলকাতায় ছিল, সেই দিনের সংগঠিত অপরাধের জন্য মিথ্যে মামলায় সাদ্দামকে জেলে নেওয়া হয়েছে। 12টা মামলায় সাদ্দামকে জেলে নেওয়া হয়েছে, 8টার জামিন হয়েছে। এই প্রত্যেকটা জামিনের আবার ইন্ডিভিজুয়াল কাহিনী আছে। যেটা লোয়ার কোর্টে জামিন হয় সেটা লোয়ার কোর্টে জামিন তো হয়নি, হাইকোর্টে 2-3 বার রিফিউজ হওয়ার পরে অনেক টাকার লেনদেনের পরে তাকে জামিন দেওয়া হয়েছে। এবং প্রতিবার জামিন পেয়ে ছেলেটি মনে করেছে হয়তো মুক্তি পাবে, বাড়িতে খবর পাঠিয়েছে, কিন্তু তাকে মুক্তি দেওয়া হয়নি। আর একটা মামলায় সোন অ্যারেস্ট করেছে, যেটি নির্দেশ আছে এই খুনি ফ্যাসিস্ট ইউনূসের নির্দেশ, যে নির্দেশ দিয়েছে এই আরেক খুনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, যে নির্দেশ দিয়েছে ইউনূসের প্রেস সচিব, মপতন্ত্রের অন্যতম জনক ডাস্টবিন শফিক, সেই নির্দেশ অমান্য করার ক্ষমতা কার আছে? ডিসি, এসপি, এমনকি আদালতের মহামান্য বিচারক, তিনিও তার আইনি কিংবা বিবেকের ক্ষমতা প্রয়োগ করেন। অসংখ্য সাদ্দাম, লক্ষ লক্ষ সাদ্দাম বিভিন্ন কারাগারে বন্দী, বিনা বিচারে আটক। কিন্তু এই ঘটনা নিতে পারেনি সাদ্দামের 22 বছর বয়সী স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী, একটা বাচ্চা মেয়ে। এক একটা জামিন রিফিউজ হয়েছে, জামিন পেয়েছে, মুক্তি পায়নি, সে ক্রমশ হতাশ হয়েছে। তার একটি 9 মাসের ছেলে হয়েছে, সেই ছেলেটা নাজিম হোসেন এতটাই হতভাগা যে বাবা তাকে একবার কোলে নিতে পারে। আদালতে
কাঠ গড়ায় সাদ্দামকে হাজির করা হয়েছে, হাতে হাত করা। সাদ্দাম পুলিশের পা ধরেছে যে আমার ছেলেটাকে একটু কোলে নিতে দেন। পুলিশকে টাকা সেধেছে, পুলিশ রাজি হয়নি। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সাদ্দাম বিচারককে বলেছে, স্যার আমার ছেলেটাকে একটু কোলে নিতে দিন। বিচারক বলেছে লিখিত দিন। হায় রে বিচারক, লিখিত দেওয়া হয়েছে, তারপরেও বিচারক অনুমতি দেননি। একজন বাবা, কারাবন্দী একজন বাবা তার সন্তানকে একবার কোলে নিতে পারে? এ কোন দেশে আমরা বাস করি? এ কেমন দেশের আইন? যার জন্য চূড়ান্ত পথ বেছে নিতে হয়েছে এই সাদ্দামের স্ত্রী স্বর্ণালীকে। স্বর্ণালী তার 9 মাসের ছেলেটাকে পানিতে চুবিয়ে হত্যা করেছে, তারপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। স্বর্ণালী হয়তো ভেবেছিল এভাবেই বাকি জীবন কাটাতে হবে, তার স্বামী কোনোদিন মুক্তি পাবে না। রাজনীতির এই অনিশ্চয়তা ছোট্ট মেয়েটা নিতে পারেনি। তার হত্যার পরে, তার আত্মহত্যার পরে আমরা এই সরকারের চূড়ান্ত অমানবিকতা দেখলাম। সাদ্দাম বাগেরহাটের ছেলে, বাগেরহাটে তার বিরুদ্ধে মামলা হয়েছে, পরে তাকে যশোরে ট্রান্সফার করা হয়েছে। একটা নতুন নিষ্ঠুরতা, একাধিকবার জেল পরিবর্তন, এক জেলার আসামিকে অন্য জেলায় রাখা, মানে নির্যাতনের যত রকমের ফর্ম আছে ডক্টর ইউনূস প্রত্যেকটা ফর্ম অ্যাপ্লাই করতেছে এই আওয়ামী লীগের, এই ছাত্রলীগের, যুবলীগের নেতাকর্মীদের উপর, এবং তারই শিকার অসংখ্য সাদ্দাম। কিন্তু আমাদের সাদ্দামকে নিয়ে আমরা কথা বলছি কারণ তার স্ত্রী একটা এক্সট্রিম ঘটনা ঘটিয়ে ফেলেছে। কিন্তু এর দায় তো রাষ্ট্রকে নিতে হবে, এর দায় তো ইউনূসকে নিতে হবে, এর দায় তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে, এর দায় তো ওই আদালতের ওই বিচারকদের নিতে হবে, এই দায় তো ওই জেলারদের নিতে হবে, ওই ডিস্ট্রিক্ট কমিশনার ডিসিদের নিতে হবে, ওই এসপিদের নিতে হবে। কেউ তো দায় এড়াতে পারবেন না। ঘটনা তো এখানেই শেষ হয়নি, হত্যা এবং আত্মহত্যার মধ্য দিয়েই সবকিছু শেষ হয়ে যায়নি। তারপরে শুরু হয়েছে আর এক নাটক। স্বর্ণালীর আত্মীয়রা একটু প্যারোলের আবেদন করেছিল বাগেরহাটের জেলা প্রশাসকের কাছে, যে অন্তত লাশটা দেখতে, জানাজা পড়তে, দাফন করতে হলেও সাদ্দামকে কিছুক্ষণের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হোক। কিন্তু বাগেরহাটের জেলা প্রশাসন সেই অনুমতি দেয়নি। আমি খবর নিয়ে জানলাম যে বাগেরহাটের জেলা প্রশাসন পুলিশের সাথে কথা বলেছে, পুলিশের এসবি শাখা থেকে জানানো হয়েছে যে সাদ্দাম বাগেরহাটে এলে বাগেরহাটের আইন শৃঙ্খলা পরিস্থিতির নাকি ব্যাপক অবনতি হবে। আমরা কোন দেশে বাস করি যে একজন কারাবন্দী প্যারোলে তার সন্তান, তার স্ত্রীর জানাজা পড়তে আসবে, লাশ দেখতে আসবে, কবর দিতে আসবে, তাতেও বাগেরহাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে না? তিনি দেননি। তখন সাদ্দামের আত্মীয় স্বজন যশোর জেলে গিয়ে যশোর জেলের জেলারকে অনুরোধ করে সাদ্দামকে জেলের ভেতরে এনে তার স্ত্রী এবং ছেলের লাশ দেখানোর ব্যবস্থা করা হয়েছে। জেলার তাকে লাশ দেখার জন্য সময় দিয়েছে 2 মিনিট। সাদ্দাম কান্নাকাটি করেছে, তার আত্মীয়রা কেঁদেছে, বলেছে স্যার 10টা মিনিট সময় দিন, দেননি। 2 মিনিট আর সাথে এই কথাবার্তা কাটাকাটিতে আরো 2-3 মিনিট। সাদ্দামকে সবাই বলেছে ছেলেটাকে একটু কোলে নে, তুই তো কোলে নিতে পারিস না। সাদ্দাম বলেছে জীবিত যে ছেলেকে আমি কোলে নিতে পারিনি, মৃত সেই সন্তানকে কোলে নিয়ে কি হবে? সে আদর করে দিয়েছে, স্ত্রীর মুখের দিকে যে শেষ বিদায় জানিয়েছে, স্ত্রীকে একটু ছুঁয়ে দিয়েছে, আর জেলখানা থেকে এক মুঠো মাটি দিয়ে বলেছে আমার ছেলের কবরে দিস। এই তো বাংলাদেশ। অথচ 2016 সালের 1 জুন এই প্যারোল আইন কিন্তু বাংলাদেশ সরকার করেছিল। সেখানে খুব ক্লিয়ারলি বলা আছে ভিআইপি বন্দী বা যে কোনো বন্দীর নিকটাত্মীয়, মা, বাবা, স্ত্রী, সন্তান, ভাই, বোন, এদের মৃত্যুতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্যারোলে মুক্তি দিতে পারবে, এবং মুক্তির সময়সীমা সর্বোচ্চ সাধারণত 12 ঘন্টা, এর কম বেশিও করা যাবে। এটা কোন জেলে আছে, দূরত্ব, অনেক কিছু বিবেচনায় নিয়ে খুব স্পষ্টভাবে আইন আছে। কিন্তু এই দেশে তো আইন মানা হয় না। ইউনূস তো নিজে সারা জীবন বেআইনি কাজ কারবার করেছে, ক্ষমতা দখল করেছে, সেটাও বেআইনি ভাবে। তো ইউনূস তো আইন মানতে আসেনি।
আরো আমি কিছু খবর পেয়েছি, 60 গম্বুজ ইউনিয়নের ছেলে, এই যে আমাদের জুয়েল হাসান সাদ্দাম সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে, এটা ওই 60 গম্বুজ ইউনিয়নের ওখানে। এই 60 গম্বুজ ইউনিয়নে যারা বাগেরহাটের মুরব্বী আছেন তারা নিশ্চয়ই মনে আছে তাদের, 1971 সালে একজন শীর্ষ রাজাকার ছিল, তার নাম হলো রজব আলী ফকির। এই রজব আলী ফকিরের ছেলে ফকির তারিকুল ইসলাম, ফকির তারেক বলে সবাই। এই তারেক আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন লন্ডনে পালিয়ে গিয়েছিল। এই ফকির তারেক সেখানে রাজনৈতিক আশ্রয় ছিল। আবার 5ই আগস্টের রেজিম চেঞ্জের পরে সে বাগেরহাটে ফিরে এসে বাগেরহাটে ত্রাস চালু করেছে। এর সাথে আরেকজন আছে মালেক, বিএনপি নেতা। এই দুজনই আবার উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট। এই ফকির তারেক আর এই মালেক, এই দুইজন মিলে পুরা বাগেরহাটে ত্রাস চালু করেছে। প্রশাসন তাদের কথায় ওঠে বসে, এসপি, জেলার সব কিছুর উপরে তারা প্রভাব বিস্তার করছে। এবং এই সাদ্দামের উপরে যে নির্যাতন, বাগেরহাটে যত আওয়ামী লীগ এবং তার নেতাকর্মীদের উপর নির্যাতন, তার সাথে এই ফকির তারেক এবং মালেকও জড়িত। আজকে আমাদের শোকার্ত হবার পাশাপাশি আমাদের তো মনে রাখতে হবে, দিন তো সবার সমান যায় না। এর মধ্যে অনেকেই দেখলাম আমাদেরই লোকজন বলতেছে যে এই যে সাদ্দামের এত বড় একটা বিপর্যয় হলো, এই যে সাদ্দাম মামলা হয় নাই, মানে কথাগুলো দেখেন, বলতেছে যে সাদ্দামের বউ বাচ্চার দুধ কিনতে পারে নাই, এই জন্য অভাবে পড়ে আত্মহত্যা করছে। অ্যাবসলিউট লাই। এরকম কোনো ঘটনা ঘটেনি। সাদ্দামের মামলায় যত টাকা খরচ হয়েছে তার অধিকাংশ টাকা সরবরাহ করেছে বাগেরহাটের সদরের এমপি শেখ তন্ময়। তন্ময় নিয়মিত এই পরিবারটার সাথে খোঁজ রেখেছে, এমনকি মৃত্যুর পরেও খোঁজ রেখেছে। এই যে জানা যায় তন্ময় নেই, তন্ময় আত্মগোপনে আছেন, সেজন্য সে ক্ষমা চেয়েছে। অথচ আমরা কি বলছি যে অভাবে পড়ে আত্মহত্যা করছে, আবার বলছি যে আওয়ামী লীগের তন্ময়, শেখ হেলাল এরা কোথায়, এরা কেন টাকা দিচ্ছে না। মানে আমরা না জেনে, এবং আওয়ামী লীগের লোকজনই এই কথাগুলো বলছে, অন্যরা তো বলছেই, আমরা একবার জানার চেষ্টা করছি না আসলে শেখ তন্ময় এখানে কোনো ভূমিকা রেখেছে বা কি করেছে। আমরা আন্দাজে শেখ তন্ময়ের উপরে দোষ চাপাই দিচ্ছি। টাকার অভাবে তো ঘটনাটা ঘটেনি। প্যারোল দিল না, বাগেরহাটের ডিসি প্যারোল দিল না। যশোরের ডিসির অফিস থেকে একটা প্রেস রিলিজ করেছে তার মিডিয়া সেল, সহকারী কমিশনার আশিস কুমার। তিনি বলেছেন যে আমাদের কাছে কেউ প্যারোলের জন্য আবেদন করেনি। বাগেরহাটে তো আবেদন করা হয়েছে। বাগেরহাট থেকে তো বলা যেত যে যশোরে আবেদন করেন, এখানে করা যাবে না। আর এই যে যশোরের স্টেটমেন্ট, এইটা নিয়ে আবার আমাদের কিছু সুশীল, এই প্রথম আলো, ডেইলি স্টার এবং এই কিছু হৃদয়হীন সুশীল, তারা আবার বলছে প্যারোলের তো আবেদনই করেনি, তাহলে প্যারোল কেন দেবে। আমি স্ক্রিনে দুটো দিচ্ছি, দেখেন, এই যে প্যারোল আবেদন করেছে 23শে জানুয়ারি শুক্রবার, আর এটা হলো যশোরের ডিসি অফিসের স্টেটমেন্ট। সত্যকে অস্বীকার করবার প্রবণতা, দোষ ঢাকবার এবং ইনুসের এই যে অমানবিকতা, এটা নিয়ে তাদের কিন্তু কারো কোনো কথা নেই। কিন্তু 1 মাঘে শীত যায় না। সাদ্দামদের সাথে যে অন্যায়, অমানবিক অবিচারগুলো করা হলো, সাদ্দামদের সাথে যা করা হচ্ছে, প্রত্যেকটার হিসাব পাই পাই করে বুঝিয়ে দেওয়া হবে।